আজকের ভিডিও লেসনটিতে আমি এমন কিছু শব্দ নিয়ে কথা বলবো যে শব্দগুলোর স্পেলিং একই হওয়া সত্ত্বেও এই শব্দগুলো যখন বাক্যে ব্যবহৃত হবে তখন সেগুলো ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হবে, এমনকি এই শব্দগুলোর উচ্চারণেরও ভিন্নতা দেখা দিতে পারে। এখানে আলোচিত সেন্টেন্সগুলোতে এই শব্দগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পার্টস অফ স্পিচের এমন কিছু মজার ব্যবহার আপনি লক্ষ্য করবেন যেগুলোর মাধ্যমে আপনি যে কোনো ধরনের অ্যাডমিশন টেস্ট এমনকি চাকরি পরীক্ষার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি কনফিডেন্ট করে গড়ে তুলবে। এছাড়াও সাধারণ ল্যাঙ্গুয়েজ ইউজারদের কাছেও আজকের ভিডিওটি অনেক বেশি মজার হতে চলেছে। বরাবরের মতোই আমি মোহাম্মদ আলী আছি আপনাদের সাথে। আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসে থাকেন অথবা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন। তবে আর দেরি কেন, চলুন ফিরে আসি একটি ছোট্ট ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আজকের ভিডিও লেসনটির আমি নাম দিয়েছি পার্টস অফ স্পিচের মজার ব্যবহার। মজার ব্যবহার কেন? কারণ হচ্ছে আজকের ভিডিও লেসনটিতে বিভিন্ন সেন্টেন্সে আমরা দেখব একই সেন্টেন্সে একই শব্দ কিভাবে ভিন্ন ভিন্ন উচ্চারণে, ভিন্ন ভিন্ন অর্থে এবং ভিন্ন ভিন্ন পার্ট অফ স্পিচে ব্যবহৃত হতে পারে। তো এখানে ব্যবহৃত বিভিন্ন সেন্টেন্সগুলো আমি বিভিন্ন সোর্স থেকে আপনি চাইলে ইন্টারনেটে অ্যাভেলেবল পেয়ে যেতে পারেন। তবে যে ওয়েবসাইটটিতে আমি সবচেয়ে আকর্ষণীয়ভাবে পেয়েছি সেই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে সেখানে চেক করে নিতে পারেন। তো চলুন আর দেরি না করে এই সেন্টেন্সগুলোর মাধ্যমে এই মজার মজার পার্টস অফ স্পিচের ব্যবহারগুলো আমরা খেয়াল করি। প্রথম সেন্টেন্সটি দেখুন, আমি যেটা লিখেছি, দ্য সোলজার ডিসাইডেড টু ডিজার্ট হিজ ডিজার্ট ইন দ্য ডেজার্ট। এখানে আপনি খেয়াল করুন একই স্পেলিংয়ের DESERT, এই ডিজার্ট শব্দটি তিনটি জায়গায় এই সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে, কিন্তু এই তিনটি জায়গায় ব্যবহৃত হলেও এই একই শব্দ তিনটি ভিন্ন অর্থে এবং ভিন্ন পার্ট অফ স্পিচে ব্যবহৃত হচ্ছে। তো আসুন আমরা বিশ্লেষণ করি। দ্য সোলজার ডিসাইডেড, সৈনিকটি সিদ্ধান্ত নিয়েছিল। কি সিদ্ধান্ত নিয়েছিল? টু ডিজার্ট, ছেড়ে যাওয়ার, ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিল। এখানে এই শব্দটির অর্থ হচ্ছে ছেড়ে যাওয়া, সো এটি একটি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে কি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল? হিজ ডিজার্ট। এখন এখানে ডিজার্টের অর্থ কি? ডিজার্টের অর্থ হচ্ছে আমরা মিষ্টান্ন, অর্থাৎ কোনো খাওয়া শেষে অথবা ভোজের শেষে যে মিষ্টান্ন অর্থাৎ মিষ্টি জাতীয় খাদ্য খাই সেটা হচ্ছে ডিজার্ট। সো এখানে এই শব্দটি আবার নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং ভিন্ন অর্থেও ব্যবহৃত হচ্ছে। এরপরে আসুন ইন দ্য ডেজার্ট। তো এখানে সৈনিকটি সিদ্ধান্ত নিয়েছিল ত্যাগ করে যাবে। কি ত্যাগ করে যাবে? ছেড়ে যাবে তার মিষ্টান্ন। কোথায়? ইন দ্য ডেজার্ট। এখানে খেয়াল করুন এই যে ডেজার্ট শব্দটি তার আগে দা ব্যবহৃত হয়েছে, একটি আর্টিকেল, সুতরাং এটিও নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে ভিন্ন পার্ট অফ স্পিচ হিসেবে। প্রথমটা দেখেছিলাম আমরা ভার্ব হিসেবে, পরেরটা নাউন হিসেবে, এই শব্দটাও নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু এটার অর্থ ভিন্ন, আবার এটার উচ্চারণও কিন্তু ভিন্ন হচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে? ডেজার্ট। এখন একটি বিষয় খেয়াল করবেন, আমরা কিন্তু এই যে মিষ্টান্ন জাতীয় খাবার, এই খাবারটাকে প্রায় বলি ডেজার্ট, কিন্তু আসলে এটা ডেজার্ট উচ্চারণ হবে না, হবে ডিজার্ট, এবং মরুভূমির উচ্চারণ হবে ডেজার্ট। এরপরে সেন্টেন্সটি খেয়াল করুন, ইফ দ্য অ্যানিমাল কামস ক্লোজ, ক্লোজ দ্য ডোর। এই সেন্টেন্সটিতে খেয়াল করুন CLOSE, এই স্পেলিংয়ের দুইটি শব্দ ব্যবহৃত হয়েছে এবং অর্থটা আমরা খেয়াল করি সেন্টেন্সে। ইফ দ্য অ্যানিমাল কামস, যদি পশুটি আসে, কোথায় আসে? ক্লোজ, কাছাকাছি আসে। সো কোথায়ের উত্তর হিসাবে, এই ভার্বের কোথায়ের উত্তর হিসাবে ক্লোজ শব্দটি ব্যবহৃত হচ্ছে, সুতরাং এটি একটি অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং কাছাকাছি অর্থ দিচ্ছে। বাট পরের শব্দটি একই স্পেলিংয়ের, এই শব্দটির অর্থ কি? ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো। ওকে, তাহলে এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এই অংশটুকু ইম্পারেটিভ সেন্টেন্স, এবং ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে একটি ভার্ব দিয়ে ইম্পারেটিভ ফর্মে ব্যবহৃত হচ্ছে, তার আগে আরেকটি কন্ডিশনাল রয়েছে। সো আমরা দেখলাম এখানে এই ক্লোজ শব্দটি একই স্পেলিং হওয়া সত্ত্বেও দুটি ভিন্ন পার্ট অফ স্পিচে ব্যবহৃত হচ্ছে এবং দুটোই ভিন্ন অর্থে ব্যবহৃত হচ্ছে। এরপরে সেন্টেন্সটা আমরা দেখি, দে ওয়্যার টু ক্লোজ টু দ্য ডোর টু ক্লোজ ইট। এখানে ওই একই শব্দ কিন্তু ভিন্ন কনটেক্সটে ভিন্ন পার্ট অফ স্পিচে ব্যবহৃত হবে। এখানে দে ওয়্যার টু ক্লোজ, এখানে এই শব্দটি তারা এতই কাছাকাছি ছিল যে, কাছাকাছি, এখানে কাছাকাছি অর্থে ব্যবহৃত হয়েছে এবং এই শব্দটি একটি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হচ্ছে।
এখন পরের অংশটি কি, দে ওয়ার টু ক্লোজ টু দ্য ডোর, তারা দরজার এতই কাছাকাছি ছিল যে টু ক্লোজ ইট, যে সেটা আর বন্ধ করা যায় নাই, বন্ধ করার মতো ছিল না। সো এখানে এই ক্লোজ শব্দটির আগে একটা ইনফিনিটিভের টু আছে, সুতরাং এটি একটি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর আগের ক্লোজ শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছিল। তো এখানে যে স্ট্রাকচারটি ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে টু ডট ডট টু, অর্থাৎ টু টি ডবল টু, এরপরে এই ডট ডট মানে হচ্ছে অ্যাডজেক্টিভ এবং তারপরে টু মানে হচ্ছে একটি ইনফিনিটিভ থাকবে। এই স্ট্রাকচারে অর্থটা এমন দেয় তারা এতই ড্যাশ, যে এতই কাছাকাছি ছিল যে কি করার মতো নয়, এটা এরপরে যে টু ইনফিনিটিভ বসবে সেখানে একটি নেগেটিভ অর্থ দিবে, যেমন টু ক্লোজ দ্য ডোর বা টু ক্লোজ ইট, তার মানে তারা এতই কাছাকাছি ছিল যে এটা বন্ধ করার মতো ছিল না। তো এখানে খেয়াল করুন, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, আবার এটা ভার্ব হিসাবে ইনফিনিটিভ হিসাবে ব্যবহৃত হচ্ছে। এরপরের সেন্টেন্সটি দেখুন, সেটি হচ্ছে সিন্স দেয়ার ইজ নো টাইম লাইক দ্য প্রেজেন্ট হি থট ইট ওয়াজ টাইম টু প্রেজেন্ট দ্য প্রেজেন্ট। এই সেন্টেন্সটিতে দেখুন PRESENT, এই স্পেলিংয়ে এই শব্দটি তিনটি জায়গায় ব্যবহৃত হয়েছে, এখানে এবং আরও একটি জায়গায় এখানে। এখন এই একই স্পেলিংয়ের তিনটি শব্দ এই বাক্যে কী কী অর্থে এবং কোন কোন পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটা দেখা যাক। সিন্স দেয়ার ইজ নো টাইম লাইক দ্য প্রেজেন্ট, যেহেতু বর্তমানের চাইতে ভালো সময় আর নেই, হি থট, সে ভাবলো, ইট ওয়াজ টাইম টু প্রেজেন্ট, এটাই সঠিক সময়, প্রেজেন্ট অর্থাৎ প্রদান করা বা দেওয়া, কি দেওয়ার ক্ষেত্রে সঠিক সময়, দ্য প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট মানে হচ্ছে গিফট। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান সময় নির্দেশ করতেছে, এই প্রেজেন্ট মানে কাউকে অফার করা, কাউকে দেওয়া নির্দেশ করছে, এবং এই প্রেজেন্ট মানে হচ্ছে একটি গিফট। এবং পার্ট অফ স্পিচের হিসাব যদি আমরা করি তাহলে এটা হচ্ছে একটি নাউন, কারণ তার আগে একটি আর্টিকেল দা আছে এবং এই যে লাইক ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং এখানে এই প্রেজেন্টের পার্ট অফ স্পিচ হচ্ছে এটি একটি ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ এটি একটি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং এই প্রেজেন্টটাও একটা নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে কারণ তার আগে দা আছে। এবং উচ্চারণের কথা যদি আমরা বলি তাহলে এই প্রেজেন্ট এবং এই প্রেজেন্ট অলমোস্ট সেম উচ্চারণ, বাট এখানে ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হচ্ছে তখন এটি আবার প্রেজেন্ট হিসেবে আমরা উচ্চারণ করে থাকি। এরপরে সেন্টেন্সটি আমরা খেয়াল করি, সেটি হচ্ছে টু ক্লিনস দ্য ডিল উইথ দ্য প্রবলেমস ফার্স্ট। এখানে খেয়াল করুন DEAL, এই শব্দটি এই সেন্টেন্সে দুইটি জায়গায় ব্যবহৃত হয়েছে, এবং এখানে আমরা অর্থটা আগে খেয়াল করি। টু ক্লিনস দ্য ডিল মানে এখানে চুক্তি, অর্থাৎ কোনো চুক্তি কনফার্ম করার জন্যে, কোনো ডিলকে কনফার্ম করার জন্যে ডিল উইথ দ্য প্রবলেমস ফার্স্ট, অর্থাৎ সমস্যাগুলোকে আগে সমাধান করো, সমস্যাগুলোকে আগে অ্যাড্রেস করো। তাহলে এখানে এই ডিলটি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, তার মানে সমাধান করতে বলা হচ্ছে, সমাধান অর্থে, আর সমাধান করা অর্থে। আর এখানে ডিল অর্থ এটি একটি চুক্তি, কন্ট্রাক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সো এই শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এই শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। নাউন হিসাবে আমরা আরও সহজে দেখতে পারি, এর আগে দা আছে আর্টিকেল, সুতরাং এটা একটি নাউন এবং অর্থের দিক দিয়ে এটা নাউন, বাট এটা অর্থের দিক দিয়ে এবং ব্যবহারের দিকে এটা ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়েছে, সো এটা একটা ভার্ব। এরপর সেন্টেন্সটি আমরা খেয়াল করি, সেটি হচ্ছে when shot at the dove dove into the bushes, অর্থাৎ যখন গুলি করা হয়েছিল তখন কি হয়েছিল, দ্য ডাভ, এখানে দেখুন ডাভ DOVE, এই শব্দটা ব্যবহৃত হয়েছে একটি নাউন হিসেবে, সাবজেক্ট হিসেবে। ডাভ মানে আমরা ঘুঘু পাখি, এক ধরনের পাখি, উচ্চারণ হচ্ছে ডাভ। কি করেছিল সে, ভার্ব হচ্ছে তারপরে একই স্পেলিংয়ের একটি ভার্ব আসছে ডোভ, ডোভের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ইনটু, ডোভ ইনটু, অর্থাৎ ঝাঁপিয়ে পড়েছিল, নিচে পড়ে গেছিল, অর্থাৎ ডুব দিয়েছিল। এখন এই শব্দটার মূল ফর্ম হচ্ছে ডাইভ ডোভ, পাস্ট ফর্মে ব্যবহৃত হয়েছে ডোভ। তো এই সেন্টেন্সের ক্ষেত্রে অর্থটা কি দাঁড়াচ্ছে, যখন গুলি করা হয়েছিল তখন ঘুঘু পাখিটি ডোভ ইনটু দ্য বুশেস, তখন ঝোপঝাড়ের ভিতরে মুখ লুকিয়েছিল বা ঝাঁপিয়ে পড়েছিল। এরপর সেন্টেন্সটি আমরা দেখি, সেটি হচ্ছে দ্য ব্যান্ডেজ ওয়াজ wound around the wound। এখানে খেয়াল করুন, the bandage subject was
wound এই শব্দটি দেখেন WOUND, আবার এই শব্দটিও দেখুন WOUND, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে এই শব্দটির উচ্চারণ হচ্ছে wound, বাট এই শব্দটির উচ্চারণ হচ্ছে wound। কারণ কি? কারণ হচ্ছে এই শব্দটি একটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, বাট এই শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটি একটি পাস্ট ফর্ম। মিনিং কি? দ্য ব্যান্ডেজ ওয়াজ wound, ব্যান্ডেজটি বাঁধা হয়েছিল, মানে এই যে ঘুরিয়ে বাঁধা হয়েছিল অ্যারাউন্ড দ্য wound। ধরুন আপনার এখানে একটি আঘাত লেগেছে, এখন এখানে ক্ষত হয়ে গেছে, এই ক্ষতটাকে আমি wound করলাম, দ্যাট ইজ দ্য ব্যান্ডেজ ওয়াজ wound অ্যারাউন্ড দ্য wound। এখানে এটি ভার্বের প্যাসিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এই শব্দটি wound একটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, তার আগে একটি আর্টিকেল দা আছে। এরপরে সেন্টেন্সটি দেখুন, সেটি হচ্ছে আই হ্যাড টু সাবজেক্ট দ্য সাবজেক্ট টু আ সিরিজ অফ টেস্ট। এখানে খেয়াল করুন, এই SUBJECT সাবজেক্ট এই শব্দটি এখানে এই স্পেলিংয়ের শব্দটি দুইটি জায়গায় ব্যবহৃত হয়েছে, কিন্তু সেন্টেন্সে পার্ট অফ স্পিচ এবং অর্থের দিক দিয়ে এরা ভিন্ন অবশ্যই। সেটা কেন? কারণ হচ্ছে আই হ্যাড টু আমাকে করতে হয়েছিল, কি করতে হয়েছিল? সাবজেক্ট এই শব্দটি ব্যবহৃত হচ্ছে CAUSE, কজ অর্থে, কোনো কিছু করানো অর্থে। তো আমাকে কি করাতে হয়েছিল? এখানে আবার সাবজেক্ট মানে হচ্ছে কোনো বস্তু বা বিষয়, কোনো বস্তুকে, ওকে, আমাকে এই বিষয়টাকে আর সিরিজ অফ টেস্ট অনেকগুলা পরীক্ষা করাতে হয়েছিল। সো এখানে করানো অর্থে, কজ অর্থে ব্যবহৃত হয়েছে। প্রথম সাবজেক্টটি, পরের সাবজেক্টটি কোনো বিষয়কে মিন করতেছে। সো এখানে প্রথম সাবজেক্টটি পার্ট অফ স্পিচ হচ্ছে, এটা একটি ভার্ব ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। অন্যদিকে এই সাবজেক্টটি বিষয় হিসাবে, তার আগে আর্টিকেল দাও আছে, এটি সেন্টেন্সের নাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে। পরের সেন্টেন্সটি খেয়াল করুন, দ্য উইন্ড ওয়াজ টু স্ট্রং টু ওয়াইন্ড দ্য সেইল। এখানে এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে দ্য উইন্ড মানে এখানে বাতাস এবং এটি নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। অ্যাজ ইউজুয়াল আমরা আগের সেন্টেন্সগুলোতেও দেখছি এরকম ব্যবহার ছিল। দ্য উইন্ড ওয়াজ টু স্ট্রং, এতই শক্তিশালী ছিল যে বাতাসটা, টু ওয়াইন্ড দ্য সেইল। এখানে এটার মিনিংটা একটু নেগেটিভ হবে। বাতাস এত শক্তিশালী ছিল যে সেইল মানে পাল, পাল তোলা যাচ্ছিল না, পাল তোলার মতো ছিল না। সো এখানে এটি একটি ইনফিনিটিভ হিসাবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এটি একটি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। এবং খেয়াল করুন, এই প্রথম WIND এটার উচ্চারণ হচ্ছে উইন্ড, পরে WIND এটার উচ্চারণ হচ্ছে ওয়াইন্ড, এবং দুটা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে সেন্টেন্সটি দেখুন, আফটার নাম্বার অফ ইনজেকশনস মাই জ গট নামার। এখানে দেখুন NUMBER, এখানে একটি শব্দ NUMBER, দুটা শব্দই কিন্তু একই স্পেলিংয়ের, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই দুটি শব্দের অর্থ এবং দুটি শব্দের উচ্চারণও কিন্তু ভিন্ন। কি হচ্ছে? আফটার নাম্বার অফ ইনজেকশনস, অনেকগুলো ইনজেকশন নেওয়ার পরে মাই জ গট নামার, আমার চল অবশ হয়ে গিয়েছিল। এখানে মূলত এটা নাম্বার না, এটা হচ্ছে নাম, NUMB, এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়েছে। নাম, নাম্বার না, নাম নামার, ওকে। আর এটা হচ্ছে নাম্বার, অর্থাৎ সংখ্যা বোঝাচ্ছে। আফটার নাম্বার অফ ইনজেকশনস, অনেকগুলো ইনজেকশন নেওয়ার ফলে কি হলো? মাই জ গট নামার। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের পার্টস অফ স্পিচ নিয়ে কিছু মজার ব্যবহার। এখান থেকে আমরা একটি বিষয় শিখলাম, সেটি হচ্ছে আপনি কোনো শব্দকে ইন্ডিভিজুয়ালি অর্থাৎ সেন্টেন্সে ব্যবহার না করে ফর শিওর বলতে পারেন না যে এই শব্দটি এই পার্ট অফ স্পিচ, আনলেস ইট ইজ ইউজড ইন আ সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্সে ব্যবহার করলে তখনই আমরা বলতে পারবো এটা এই পার্ট অফ স্পিচ। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন একই শব্দ একই সেন্টেন্সে ভিন্ন ভিন্ন কনটেক্সটে, ভিন্ন ভিন্ন অর্থে, ভিন্ন ভিন্ন পার্ট অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হচ্ছে, এমনকি তাদের উচ্চারণেরও ভিন্নতা দেখা দিচ্ছে। আরেকটি বিষয়, এই যে পার্ট অফ স্পিচের কিছু মজার ব্যবহার, এক্ষেত্রে এই শব্দগুলা, একই শব্দ যখন ভিন্ন অর্থে এবং ভিন্ন পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়, এই ব্যবহারের একটি নাম রয়েছে এবং সেই নামটি হচ্ছে, সেই টার্মটি হচ্ছে হেটেরোনিম। অর্থাৎ যে ব্যবহারের ক্ষেত্রে একটি শব্দের স্পেলিং একই থাকতে পারে কিন্তু ভিন্ন কনটেক্সটে, ভিন্ন অর্থে এবং ভিন্ন উচ্চারণেও ব্যবহৃত হতে পারে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি নিচে লাইক দিয়ে যাবেন, এবং এ বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টস করবেন। এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটি অন্যদের উপকারে আসতে পারে তাহলে অবশ্যই ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল নেটওয়ার্ক থেকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
আর হ্যাঁ, আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসে থাকেন অথবা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।